করছি ওদের যাওয়ার সময় আচ্ছা আপনার মুক্তিযুদ্ধের সার্টিফিকেট না বা আজও পর্যন্ত কোনো কারেন্ট বিল দর্শক মন্ডলী, আমরা মুক্তিযুদ্ধের সময় যার বয়স 15 বছর ছিল, 15 বছরে তিনি মুক্তিযুদ্ধের ইতিহাসগুলো আন্তরিকতার সাথে বর্ণনা করছেন। তা যুদ্ধের সময় পাকিস্তানি মিলিটারিদের সম্মুখীন বা সরাসরি তাদের সাক্ষাৎ মানে একবার ওরাই দিচ্ছে। তখন আমি মনে মনে করছি না যে অনেকে তো অন্যায়ভাবে আমাদের বাংলাদেশে মারছে না, তা আপনাকে মারলেন না কেন? আম ফাটিয়ে দেবো সূর্য দিবে তারা নানা ছিলেন নাকি? হ্যাঁ ছিলেন নাকি? কিসের রাজাগর মা ও মানে হুজুর শুনে যাবেন আপনার ফুলবাড়ির হুজুর। আপনি কি ওই যে কাজে ওরে ওই যে চা ওরা পাক করে পেছো বাইরে এই ধরনের কোনো সহযোগিতা বা বাংলাদেশ না উল্লে ধানি দেওয়ার চাপ পাইনি, বয়স কম গরু পিস মাংস, এক পিস মাংস খালে আর এটা উঠি খালে এই যে অসংখ্য লোককে যে মারলো, যে কোনো লাশ কি আপনি পাইছিলেন বা লাশে এই ধরনের লাশ আমি পাইতেইনি, কিন্তু ফুলবাড়ি রাস্তাঘাটের মুখত পাওয়া দেওয়া ছিল। এবার কেমন ধানের ফুল দিচ্ছিল না, অনেকে মানুষের মানুষ মাঝে ফুল দিচ্ছিল। কথা ঠিক নাকি? কাটাখালি ব্রিজ নিয়ে কোনো দৃশ্য, এই ব্রিজ ও দৃশ্য ভাঙে ছিল, গাড়ি ঘোড়া যায় না, মা আউট করে দেয়। ওই আমার বাঙালি নিবাসী ভীমা হাত করে পার করে দেয়, নোট করে দেয়, ফের আউট করে দেয়। ওগুলো কাহিনী ঝিলে দেখা দেয়, ওগুলো সন্ধ্যার সময় দুই তিন নিয়ে চলে যায়। আপনার সৈন্যকে একটাও বাচ্চা পারিনি আমরা ওই সময়। খেলা দোকাছে আছে তখন মা তখন আমি ছোট খেলা শরীর ভাই আমরা 3 ভাই আর 2 বোন। ফের বিরিয়েট করে নাকি সেটা মায়ের বাড়ি, সেটা আমার দাদিও কুচিয়েছিল। কি আছিল? 3টে বিয়ে হয় তার কি? আপনার দাদি কি ছিল? একজন মুক্তিযুদ্ধের সময়কালীন মালিক চাচার যেমন কাহিনী শুনতেছিলাম, 1971 সালে আমাদের ওপর পাক বাহিনী যে নির্মম অত্যাচার, এখনো আমাদের মাঝে অনেক অসংখ্য দুর্বৃত্ত আজকে এই দৃশ্য থেকে বোঝা যাচ্ছে যে মুক্তিযুদ্ধের দৃশ্যগুলো উনি বলতে পছন্দ করে, যেখানে লোকের সমাগম সেখানে মুক্তিযুদ্ধের কথাগুলো উনি বলে তার অভিজ্ঞতা শেয়ার করতেছে এবং আনন্দ পাচ্ছে। এই পরিস্থিতির মধ্যে আমাদের দেশটা পর্যায়ে গেছে। শুধু তাই নয়, এখনও আমাদের যদিও আমরা 1971-এ স্বাধীনতা পেয়েছি, 54-55 বছর অতিক্রম করে গেলেও কিন্তু বাংলাদেশ নিয়ে ষড়যন্ত্র থেমে নেই। দেখেন, বিশেষ করে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত বাংলাদেশের কোনোদিন তারা ভালো চায় না। যেমন এই যে বিডিআর বিদ্রোহ, এর পেছনে ভারত 1 নম্বর দায়ী। তারপরে আমাদের বড় ধরনের যে অপকর্মগুলো ঘটেছে তার পেছনে ভারত দায়ী। আর আমাদের এই জন্য আমাদের ছোট রাষ্ট্র হলেও এই ছোট রাষ্ট্রে একমাত্র
ভারতের মানে মুক্ত থেকে 18 কোটি যে মুসলমান আমাদের বা 18 কোটি মানুষ রয়েছে, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সব মিলে, প্রত্যেকে আমাদের দেশপ্রেমী হওয়া প্রয়োজন। কিন্তু আমাদের দেশে কিছু কুলাঙ্গারের টাকার বিনিময়ে আমাদের দেশের বিরুদ্ধে বড় শত্রুতা বা ক্ষতি করতেও তারা দ্বিধাবোধ করে না। বিশেষ করে আমাদের দেশের সরকারেরা যারাই পর্যায়ক্রমে আসছে, কেন জানি তারা এই ভারতেরই আনুগত্য মেনে নিয়ে দেশের মানুষের সুবিধা হবে না অসুবিধা সেটা তারা ভাবে না। এই ভারত নামক এই রাষ্ট্রটির পরাগত হয়েই তারা দেশের জনগণের বিরুদ্ধে দাঁড়িয়ে যায়। এবং এই বাংলাদেশ ছোট হলেও বাংলাদেশের অর্থ সম্পদ, বিশেষ এখানে তেলের খনিও আছে, স্বর্ণ খনি সব আছে, কিন্তু উত্তোলন করে পারি না আমরা। ঠিক আছে, আন্তর্জাতিক বহির্বিশ্বভাবে একটা আমাদের এই বাংলাদেশকে দমে রাখার জন্য আন্তর্জাতিক ষড়যন্ত্র কবলে আমরা পড়ি। এই যে 5ই আগস্ট 24শে গণ অভ্যুত্থানে বিশেষ ক্ষেত্রে আমাদের দামাল ছেলেরা বুকের তাজা রক্ত দিয়ে এই দেশকে সব শত্রুর কবল মুক্ত করার জন্য চেষ্টা করে। যেই দেশের জন্য ভালো কিছু করার জন্য একটু আমাদের যুবক তরুণেরা একটা উজ্জীবিত বা নেতা, ভালো একজন নেতা হওয়ার চেষ্টা করে, তাকেই শত্রুরা মেরে ফেলার চেষ্টা করে। বিশেষ করে ওসমান হাদি। এই ওসমান হাদি হঠাৎ করে এমনভাবে আবির্ভূত হয়েছিল যে মনে হয় ওসমান হাদি টোটাল একটা বাংলাদেশ। তার বক্তব্য, তার স্পিড মানুষকে একত্রিত করার, একে টার্গেট করে দেখেন এই ওসমান হাদি আজ বেঁচে থাকলে অবশ্যই সে সংসদে যেত এবং 300 মধ্যে 299 সংসদ সে কাটিয়ে তুলত। এটি বুঝতে পেরে আজকে ভারত এই মুনাফিক রাষ্ট্র ওসমান হাদিকে সেই যে মেরে ফেলছে তার প্রমাণ এই কয়েকদিন আগে ভারতের কংগ্রেস রাজনৈতিক দলের মমতা ব্যানার্জি সরাসরি তিনি বললেন যে বাংলাদেশে বড় একজন নেতা যুবকের প্রধান খুনিকে আমি সব জানি কিন্তু বলবো না। এই যে দেখেন এইরকম প্রত্যেকটা বড় বড় বাংলাদেশে যে একটা বিপর্যয় ঘটেছে সব এর পেছনে ভারত, এর পেছনে ভারত দায়ী। বিডিআর ভিতরে 75 জন চৌকস অফিসারদের মেরে ফেলছে কে? আজকে যদি এই বিডিআর ভিতরে অফিসারদেরকে মেরে না ফেলতো তাহলে বাংলাদেশ অনেক একই স্বৈরাচার মুক্ত হতো। এটা বুঝতে পেরে এই 75 জন এরা ছিল দেশপ্রেমিক, এই জন্য টার্গেট করছে যে এদেরকে না মেরে ফেললে বাংলাদেশ নিয়ে ষড়যন্ত্রে এগিয়ে দেওয়া যাবে না। এই জন্য আমি আমার ভিডিওর মাধ্যমে বলতে চাই, যত ষড়যন্ত্রী আসলে কেন 54-55 বছর পেরিয়ে গেল এখনো সম্ভব। যুবকেরা, তরুণরা আমাদের যে স্বপ্ন জাগিয়েছে, স্বপ্ন দেখিয়েছে, এই তরুণরাই পারবে আগামীর বাংলাদেশ গড়তে। এবং বাংলাদেশের মধ্যে যারা ভারতের দালাল লুকিয়ে আছে, যারা ভারতের দালাল করে বাংলাদেশের সমস্যা করছে, এই সমস্ত দালালদেরকে মুক্ত করতে হবে। বাংলাদেশের যে রাজনৈতিক দলগুলো আছে, আমি বলবো এই সমস্ত রাজনৈতিক দলগুলো যে তার প্রত্যেকটা রাজনৈতিক দল খারাপ করলে খারাপই আমরা বলবো, সমালোচনা করবো, কোনো প্রশংসা করবো না। এবং ভবিষ্যতের তরুণরা একটা সুন্দর একটা বাংলাদেশ উপহার দেবে আমাদেরকে। এবং এই বাংলাদেশ এমন বাংলাদেশ চাই, ছোট হলেও এই বাংলাদেশ অর্থনীতি, যেমন সিঙ্গাপুর বাংলাদেশ চেয়ে ছোট। এবং দেখেন এই সিঙ্গাপুরে তারা কত উন্নত করেছে। একজনকে জিজ্ঞাসা করা হয়েছিল সিঙ্গাপুরে এক নেতাকে যে আপনারা এত উন্নত কীভাবে করলেন, তখন সে প্রশ্ন করেছিল যে আমাদের দেশে ভারতের মধ্যে একটা মুনাফিক রাষ্ট্র নাই বিধে আমরা উন্নত করেছি। তাহলে এই ভারতের মতো রাষ্ট্র যতদিন আমাদের পুনর্ থাকবে ততদিন আমরা উন্নত করতে পারবো না। এই জন্য আমি বলতে চাই, বাংলাদেশের তরুণরা যে জেগে উঠেছে, কোনো ক্রমে এই জেগে ওঠাটা কেউ দমাতে না পারে। আমরা সম্মিলিতভাবে দেশকে ভারত মুক্ত এবং দালাল মুক্ত, আমরা যে রাজাকার বলি, এর আগে বর্তমান সবচেয়ে বড় রাজাকার এখন যাদের কারণে বাংলাদেশ এখন যারা দেশ চালাচ্ছে, এরাও
নিজেদের স্বাধীন মতো দেশ চালাতে পারছে না। অনেকে প্রশ্ন করে জনাব তারেক রহমান নামে প্রধানমন্ত্রিত্ব চালাচ্ছে অন্য একজন, কাজে নাই তার কর্মকাণ্ডে, এবং তার একটা যে মেরুদণ্ড সোজা করে দাঁড়িয়ে দেশ শাসন করবে, এরকম দেশ শাসন আমরা পাচ্ছি না। ঠিক আছে, আমরা আশা করি সামনে যুবকের তরুণরা জেগে উঠবে এবং বাংলাদেশকে একটা ভারত সুন্দর আমরা বাংলাদেশ উপর চাই। তাহলে আমাদের এই মালেক চাচা মুক্তিযোদ্ধা একজন মালেক চাচার মতো যারা পরিশ্রম করে এই দেশকে আমাদের স্বাধীনতা এনে দিয়েছে, মালেক চাচাদের মুক্তিযোদ্ধা কষ্ট পরিশ্রম করেছে, তাদের এই পরিশ্রমটা সার্থক হবে। তবে আমরা বাংলাদেশ সিঙ্গাপুরের মতো একটি শক্তিশালী দেশ পাবো, এই আশাবাদ ব্যক্ত করে আমার কথা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।